ইরান বলছে তারা মাত্র ৪৮ ঘন্টায় ৭টি কৌশলগত লক্ষ্যবস্তু এবং যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ৫০০টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে। তাদের দাবি অনুযায়ী এই সময়ের মধ্যে ৭০০-র বেশি ড্রোন এবং শত শত ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করা হয়েছে, অর্থাৎ পরিকল্পিত বড় আকারের সামরিক অপারেশন। এই ঘোষণা এসেছে ইরানের সামরিক সমন্বয় কেন্দ্রের মুখপাত্র ইব্রাহিম জোলফাখারির কাছ থেকে। তিনি বলেন, অপারেশন ট্রু প্রমিস 4 এর ১১তম ধাপে ইরান একসাথে নৌ ও মহাকাশ ইউনিট ব্যবহার করে এই হামলা চালিয়েছে। ইরানের দাবি অনুযায়ী এই হামলার টার্গেট ছিল পারস্য উপসাগরের মার্কিন সামরিক ঘাঁটি, ইসরায়েলের সামরিক কমিউনিকেশন সেন্টার, তেল আবিব, জেরুজালেম ও গ্যালিলি অঞ্চলের ২০টির বেশি স্থান। তাদের বক্তব্য পরিষ্কার, এটা প্রতিশোধ। তারা বলছে আগের ১২ দিনের যুদ্ধের চেয়ে বড় আকারে তারা হামলা চালিয়েছে। অন্যদিকে যুক্তরাষ্ট্র জানিয়েছে তাদের ৬ জন সেনা নিহত হয়েছে, অর্থাৎ বাস্তব ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু ইরান যে বিশাল সংখ্যার কথা বলছে তার সাথে পার্থক্য রয়েছে। এখন প্রশ্ন হলো, যুদ্ধে আসলে কি ঘটছে? ইসরায়েলের ভেতরে পরিস্থিতি খুবই টানটান। উত্তর দিক থেকে শুরু করে তেল আবিব পর্যন্ত একের পর এক সাইরেন বেজে উঠছে। লেবানন থেকে রকেট ছোড়া হয়েছে। এরপরই ইরান সরাসরি ব্যালিস্টিক মিসাইল হামলা শুরু করে। ফলে তেল আবিব, জেরুজালেম, মধ্য ইসরায়েল সব জায়গায় মানুষকে বাংকারে আশ্রয় নিতে বলা হয়েছে। অর্থাৎ যুদ্ধ এখন শুধু সীমান্তে সীমাবদ্ধ নেই, এটা শহরের ভেতরে ঢুকে গেছে। ইরানের উপর হামলাকারী যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে থামানো গেলে যুদ্ধ বন্ধ হবে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। ইরান ট্রাম্পের জন্য মাকড়সার জাল হয়ে আসতে পারে বলেই মনে করছেন অনেক বিশ্লেষক। হিতে বিপরীত হওয়ার আশঙ্কাই এখন অনেক বেশি। ট্রাম্পের শুরু করা খেলা যে কোনো সময় তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। CNN এর বিশ্লেষণী প্রতিবেদনে তেমন ইঙ্গিত দেওয়া হয়েছে। প্রতিরক্ষা বিশ্লেষকদের মতে শুধু বিমান হামলা চালিয়ে কোনো দেশের স্থিতিশীল শাসন ব্যবস্থা বা শাসন পরিবর্তন নিশ্চিত করা ঐতিহাসিকভাবে অসম্ভব। ট্রাম্প প্রশাসন ভেনেজুয়েলার মডেলে ইরানে পরিবর্তন আনতে চাইলেও তেহরানের শাসন কাঠামো অনেক বেশি জটিল। খামেনির মৃত্যুর পর ইরানে এমন কোনো মধ্যপন্থী নেতার আবির্ভাব এখনো ঘটেনি যার সাথে ওয়াশিংটন আলোচনা করতে পারে। বরং এই হত্যাকাণ্ডের ফলে ইরানের কট্টরপন্থীরা আরও বেশি প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠার সুযোগ পেয়েছে। ইরানের উপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে লেবাননের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হিজবুল্লাহ। যুদ্ধে ইরানের প্রতি সমর্থন জানিয়ে গত ১ মার্চ থেকে ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া শুরু করেছে গোষ্ঠীটি। এতে করে লেবাননে হিজবুল্লাহ যোদ্ধাদের অবস্থান লক্ষ্য করে অভিযান শুরু করেছে ইসরায়েল। তবে ইসরায়েলের অভিযানের মুখে দখলদারদের সরাসরি যুদ্ধের হুঁশিয়ারি দিয়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের সাম্প্রতিক হামলার কারণে ধৈর্য ও সহনশীলতা দেখানোর যুগ শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেছে তারা। ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC বলছে তারা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের আঘাত হেনেছে। IRGCর দাবি অনুযায়ী তারা অপারেশন ট্রু প্রমিস 4 নামের অভিযানে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদে হামলা চালিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী সংযুক্ত আরব আমিরাতের আল রুইস এলাকায় একটি থার্ড বা টার্মিনাল হাই অল্টিটিউড এরিয়া ডিফেন্স ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা রাডার ধ্বংস করা হয়েছে। তাদের দাবি এই রাডারটি ইসরায়েলের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার অংশ হিসেবে কাজ করছিল, তবে এ বিষয়ে কোনো প্রমাণ এখনো প্রকাশ করা হয়নি। আরও বলা হয়েছে ইরানের দক্ষিণ পূর্ব শহর চাবাহার থেকে প্রায় ৭০০ কিলোমিটার দূরে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালানো হয়েছে। এতে জাহাজটি অচল হয়ে পড়েছে বলে দাবি করা হয়েছে। সমুদ্রে উত্তেজনা পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে যখন IRGC দাবি করে তারা যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী USS আব্রাহাম লিঙ্কনে হামলা চালিয়েছে। তাদের ভাষায় 4টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়, কিন্তু যুক্তরাষ্ট্রের US সেন্ট্রাল কমান্ড CENTCOM এই দাবি পুরোপুরি অস্বীকার করেছে। তারা জানিয়েছে কোনো ক্ষেপণাস্ত্র ওই জাহাজের কাছেও পৌঁছায়নি এবং জাহাজটি স্বাভাবিকভাবেই সামরিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এই অঞ্চলে যুক্তরাষ্ট্র ইতোমধ্যেই বড় সামরিক শক্তি মোতায়েন করেছে। USS জেরাল্ড আর ফোর্ড সহ একাধিক যুদ্ধ জাহাজ এবং প্রায় 10,000 অতিরিক্ত সেনা পাঠানো হয়েছে। সংঘাত ছড়িয়ে পড়ছে। এই সংঘাত এখন শুধু একটি দেশের মধ্যে সীমাবদ্ধ নেই। কুয়েত জানিয়েছে তারা ভোরে আকাশে আসা কিছু ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে, তবে সেগুলো কোথা থেকে এসেছে তা স্পষ্ট নয়। বাহরাইনে একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত হওয়ার পর তার ধ্বংসাবশেষ পড়ে একটি বিদেশি জাহাজে আগুন লাগে। কাতারের দোহায় অবস্থিত আল উদেদ বিমান ঘাঁটিতেও হামলার চেষ্টা হয়, তবে বেশ কিছু ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে দাবি করেছে কর্তৃপক্ষ। ইরানের সশস্ত্র বাহিনী জানিয়েছে কুয়েত সীমান্তের কাছে একটি মার্কিন F-15 ঈগল যুদ্ধ বিমান তারা গুলি করে নামিয়েছে। তাদের ভাষায় এই বিমানটি ইরানের ভেতরে হামলার উদ্দেশ্যে ঢুকেছিল, তাই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এটিকে লক্ষ্য করে ধ্বংস করে। ইরানের খাতাম আল আনবিয়া এয়ার ডিফেন্স বেস এক বিবৃতিতে বলেছে বিমানটি ভূপাতিত হওয়ার পর এর ধ্বংসাবশেষ কুয়েতের ভেতরে গিয়ে পড়ে।
অন্যদিকে কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও একটি যুদ্ধ বিমান ভেঙে পড়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং এর ভিডিও ইতিমধ্যে আন্তর্জাতিক গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে, তবে তারা সরাসরি এটি মার্কিন বিমান কিনা সে বিষয়ে স্পষ্ট কিছু বলেনি। কেন এটা গুরুত্বপূর্ণ? এই ঘটনার সবচেয়ে বড় দিক হলো, যদি এটা সত্যি হয় তাহলে গত 27 বছরে প্রথমবার কোনো মার্কিন যুদ্ধ বিমান সরাসরি গুলি করে নামানো হলো। এর আগে 1999 সালে কসোভো যুদ্ধের সময় সাবেক যুগোস্লোভিয়া একটি F-117 নাইট বাথ স্টেলথ বিমান ভূপাতিত করেছিল। তারপর থেকে এত বছরেও যুক্তরাষ্ট্রের কোনো যুদ্ধ বিমান ধ্বংস হওয়ার ঘটনা আনুষ্ঠানিকভাবে শোনা যায়নি। যুক্তরাষ্ট্র ইসরায়েল বনাম ইরানের যুদ্ধ এখন শুধু মিসাইল আর ড্রোনের লড়াই নয়, এটা কৌশলের যুদ্ধ। আর এই জায়গাতেই সবচেয়ে বড় পরিবর্তন এনেছে ইরান। ইরানের সামরিক কাঠামো কেমন? সহজভাবে বললে ইরানের সামরিক ব্যবস্থা একটু আলাদা। এখানে একটাই সেনাবাহিনী নেই, দুটি বড় বাহিনী একসঙ্গে কাজ করে। প্রথমটি হলো নিয়মিত সেনাবাহিনী, যাকে বলা হয় আর্টেশ। এরা দেশের সীমানা রক্ষা করে, প্রচলিত যুদ্ধ পরিচালনা করে। দ্বিতীয়টি হলো ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC। এদের কাজ শুধু যুদ্ধ নয়, ইরানের রাজনৈতিক ব্যবস্থাকে রক্ষা করাও। IRGC নিয়ন্ত্রণ করে ড্রোন, ব্যালিস্টিক মিসাইল, এমনকি অনেক গোপন অপারেশন। এই পুরো কাঠামো সরাসরি সর্বোচ্চ নেতার অধীনে, তাই এখানে সিদ্ধান্ত দ্রুত হয়, কিন্তু বাইরের দুনিয়ার জন্য বিষয়টা অনেকটাই রহস্যময়। 2025 সালের যুদ্ধের পর কি বদলালো? 2025 সালের জুনে ইরান ও ইসরায়েলের 12 দিনের যুদ্ধ ছিল একটি টার্নিং পয়েন্ট। তখন ইরান প্রচুর মিসাইল ছুড়েছিল, কিন্তু বেশিরভাগই প্রতিহত হয়। কাতারের আল উদেদ ঘাঁটিতে হামলার আগাম সতর্কতা দেওয়া হয়েছিল, মানে সেটা ছিল অনেকটাই সিম্বলিক বা দেখানোর মতো আঘাত। কিন্তু 2026 সালে এসে ছবিটা বদলে গেছে। এখন ইরানের কৌশল অনেক বেশি আক্রমণাত্মক, কারণ তাদের লক্ষ্য এখন শুধু প্রতিশোধ না, বরং বেঁচে থাকা। এখন ইরানের মূল কৌশল কি, এটা বোঝার জন্য কয়েকটা পয়েন্টে ভাঙা যাক। অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অসম যুদ্ধ। ইরান জানে সরাসরি যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের সঙ্গে সমান শক্তিতে যুদ্ধ করা সম্ভব নয়, তাই তারা ব্যবহার করছে সস্তা কিন্তু কার্যকর ড্রোন, যেমন শাহেদ, দ্রুতগতির ব্যালিস্টিক মিসাইল। এগুলো কম খরচে বড় ক্ষতি করতে পারে। মিসাইল সিটিস, গোপন ঘাঁটি। ইরান তাদের মিসাইলগুলো মাটির নিচে মিসাইল সিটি নামে পরিচিত ঘাঁটিতে রাখে। এর মানে শত্রু প্রথম আঘাত করলেও সব ধ্বংস করতে পারবে না, ইরান পরে আবার পাল্টা আঘাত করতে পারবে। এটাকে বলে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি। স্যাচুরেশন স্ট্র্যাটেজি। ইরান একসাথে অনেকগুলো মিসাইল ও ড্রোন ছোড়ে। উদ্দেশ্য কি? শত্রুর এয়ার ডিফেন্সকে ওভারলোড করে দেয়া। যেমন যদি 100টা মিসাইল আসে, সব থামানো কঠিন, কিছু না কিছু ঢুকে পড়বেই। প্রক্সি যুদ্ধ। ইরান একা লড়াই করছে না, তাদের সঙ্গে আছে হিজবুল্লাহ, অন্যান্য মিত্র গোষ্ঠী। এই গ্রুপগুলো বিভিন্ন দিক থেকে হামলা চালিয়ে যুদ্ধকে ছড়িয়ে দেয়। অর্থনৈতিক চাপ। ইরান হুমকি দিয়েছে গুরুত্বপূর্ণ সমুদ্রপথ হরমুজ প্রণালী বন্ধ করার। বিশ্বের 20 থেকে 30% তেল এই পথ দিয়ে যায়। এটা বন্ধ হলে শুধু যুদ্ধ নয়, পুরো বিশ্বের অর্থনীতি কেঁপে উঠবে। ইরানের হামলা কি দেখায়? ইরান ইতিমধ্যে শত শত ড্রোন ও মিসাইল ব্যবহার করেছে, কিছু প্রতিহত হয়েছে, কিন্তু UAE-তে আগুন লেগেছে, দুবাই, আবুধাবিতে ক্ষতি হয়েছে, ইসরায়েলে হতাহতের ঘটনা ঘটেছে। মানে ইরানের কৌশল কাজ করছে, কমপক্ষে চাপ তৈরি করতে পারছে। ইরান কতদিন টিকতে পারবে? সামরিকভাবে ইরান অনেক দিন লড়তে পারবে, কারণ ড্রোন ও মিসাইল সস্তা, সহজে তৈরি করা যায়, ছড়িয়ে রাখা যায়। কিন্তু সমস্যা হলো অর্থনীতি ও রাজনীতি। দীর্ঘ যুদ্ধ হলে অর্থনীতি ভেঙে পড়তে পারে, দেশের ভেতরে অসন্তোষ বাড়তে পারে। তাই ইরান পুরো সময় যুদ্ধ চালাবে না, বরং তারা করবে এসকেলেশন, হঠাৎ আঘাত, তারপর পজ, বিরতি। এইভাবেই তারা খেলাটা চালাবে। ইরান দাবি করছে তারা অপারেশন ট্রু প্রমিস 4 নামে এক বড় সামরিক অভিযানের মাধ্যমে মধ্যপ্রাচ্যে মার্কিন স্বার্থে আঘাত হানছে। তাদের মতে একাধিক জায়গায় হামলা চালানো হয়েছে, সমুদ্রে, স্থলে, এমনকি মার্কিন ঘাঁটির কাছেও। ইরানের শক্তিশালী বাহিনী ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস জানিয়েছে তারা ভারত মহাসাগরে একটি গোলা বারুদবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে। তাদের দাবি জাহাজটি বিস্ফোরণে অচল হয়ে গেছে। একইভাবে কুয়েতের একটি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক মিসাইল ও ড্রোন হামলার কথাও বলছে ইরান। তারা বলছে এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে, কিন্তু এখানেও নিরপেক্ষ কোনো নিশ্চিত তথ্য নেই। খামেনির মৃত্যুতে সবকিছুর মোড় ঘুরে গেল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে একটি বড় হামলা চালিয়ে তাকে হত্যা করেছে। এই হামলায় শত শত বোমা ব্যবহার করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। তাদের লক্ষ্য ছিল খুব পরিষ্কার, ইরানের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে সরাসরি আঘাত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তারা অত্যন্ত নিখুঁত গোয়েন্দা তথ্য ব্যবহার করে এই হামলা চালিয়েছে এবং খামেনি পালানোর কোনো সুযোগ পাননি। IRGC ইতিমধ্যে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তারা বলছে প্রতিশোধ নেওয়া হবে এবং ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর হামলা আসছে।
ইরান ইতোমধ্যে ইসরায়েল ও আশেপাশের কিছু দেশে পাল্টা হামলা শুরু করেছে, ফলে পুরো মধ্যপ্রাচ্য এখন যুদ্ধের কিনারায় দাঁড়িয়ে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে এবং তা আঘাত হেনাচ্ছে। আমরা তাদের এমন শক্তিতে আঘাত করব যা তারা আগে দেখেনি। ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর IRGC জানিয়েছে তারা মার্কিন ঘাঁটিগুলোর উপর ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী আক্রমণ চালাবে। ইতিমধ্যেই কাতার, বাহরাইন, কুয়েত এবং সংযুক্ত আরব আমিরাতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হেনেছে তেহরান। একই সঙ্গে ইসরায়েলের অভ্যন্তরেও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করেছে তারা। বিশ্বজুড়ে এখন একটি বড় প্রশ্ন ঘুরছে, ইরান কতদিন এই যুদ্ধ চালিয়ে যেতে পারবে? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন ইরানের শীর্ষ নেতৃত্বকে সরিয়ে দিতে পারলেই যুদ্ধ 2 থেকে 3 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু বাস্তবতা এতটা সহজ নয়। বরং ট্রাম্প নিজেই পরে স্বীকার করেছেন ইরান দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে পারে, আর যুক্তরাষ্ট্র চাইলে অনেক দিন ধরে আক্রমণ চালিয়ে যেতে পারে। ইরানের শক্তির আসল জায়গা কোথায়? ইরানের সবচেয়ে বড় শক্তি হলো ক্ষেপণাস্ত্র, মিসাইল, ড্রোন প্রযুক্তি। এই দুই জিনিসই তাদের যুদ্ধকে দীর্ঘ সময় ধরে চালিয়ে যেতে সাহায্য করছে। ইরান অনেক বছর ধরে নিজস্ব প্রযুক্তি উন্নত করেছে, বিশেষ করে ড্রোন, যেগুলো কম খরচে তৈরি হয় কিন্তু বড় ক্ষতি করতে পারে। এ কারণেই তারা সরাসরি বড় যুদ্ধ না করেও প্রতিপক্ষকে চাপে রাখতে পারে। রাশিয়ার ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ? ইরানের এই শক্তির পেছনে বড় একটি কারণ হলো রাশিয়ার সঙ্গে তাদের ঘনিষ্ঠ সম্পর্ক। রাশিয়া ও ইরানের মধ্যে একটি দীর্ঘমেয়াদী 20 বছরের কৌশলগত অংশীদারিত্ব চুক্তি রয়েছে। এই চুক্তির মাধ্যমে ইরান কিছু উন্নত সামরিক প্রযুক্তি পাচ্ছে, যেমন S-400 প্রতিরক্ষা ব্যবস্থা, যা আকাশ থেকে আসা হামলা ঠেকাতে খুব শক্তিশালী, AK-130 যুদ্ধ বিমান। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো রাশিয়া সরাসরি এই যুদ্ধে নামেনি। তারা আইনি বাধ্যবাধকতা এড়িয়ে চলছে, অর্থাৎ তারা সাহায্য করছে কিন্তু সামনে থেকে লড়াই করছে না। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জবাবে পাল্টা জবাব দেয় তেহরান। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC দাবি করেছে তাদের হামলায় অন্তত 200 মার্কিন সেনা নিহত হয়েছেন। তবে মার্কিন কেন্দ্রীয় কমান্ড সেন্টকম এই দাবিকে সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে। খবর জানিয়েছে রাশিয়ান সংবাদ সংস্থা তাস নিউজ। হুথি নেতারা ইসরায়েলের উপর ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপের জন্য প্রস্তুত। মধ্যপ্রাচ্যের এই অঞ্চল এখন যেন এক বারুদের কুয়াশায় ভরা। হুথিরা ইরানের প্রযুক্তি ও ক্ষেপণাস্ত্রে সজ্জিত। ইয়েমেনের এই প্রক্সি গ্রুপের 2টি ফ্যান ধরনের ক্ষেপণাস্ত্র এখন আলোচনায়। প্রশ্ন হচ্ছে, 1950 কিলোমিটার পরিসীমার ক্ষেপণাস্ত্র কি তারা মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে নিক্ষেপ করতে পারবে? সঙ্গে রয়েছে 1200 কিলোমিটার পরিসীমার জুলফা ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং 2000 কিলোমিটার পরিসীমার ক্রুজ ক্ষেপণাস্ত্র। ট্রাম্প এবং নেতানিয়াহু কি হুথি বাহিনীর এই শক্তিশালী অস্ত্রের জন্য প্রস্তুত? যখন মার্কিন ঘাঁটিগুলো পুড়ে যাচ্ছে এবং ইরানের প্রক্সি বাহিনী একাধিক সীমান্তে সজ্জিত হচ্ছে, যখন ইরান মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে, ইয়েমেনের হুথি যোদ্ধারা তার নিজস্ব নতুন হুঁশিয়ারি জারি করেছে। ইরান সমর্থিত এই গোষ্ঠী ঘোষণা করেছে যে তারা ইসরায়েল এবং গুরুত্বপূর্ণ সামুদ্রিক চলাচলের পথগুলিতে হামলা পুনরায় শুরু করবে, তেহরানের প্রতিক্রিয়ার সমর্থনে। দ্য টাইমস অফ ইসরায়েল 28 ফেব্রুয়ারি এই খবর প্রকাশ করে। একজন কর্মকর্তা জানান, হুথিদের পুনরায় হামলা শুরু হতে পারে, যা হুমকির তাৎক্ষণিকতা প্রকাশ করে। বিশ্লেষকরা মন্তব্য করেন, হুথিদের ব্যবহৃত কয়েকটি ক্ষেপণাস্ত্র ইরানি নকশা এবং প্রযুক্তি থেকে উদ্ভূত বা অভিযোজিত বলে মনে করা হয়। হুথিরা যে সিস্টেমগুলো ব্যবহার করতে পারে মার্কিন বা ইসরায়েলি লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য, সেগুলোর জন্য টুফান, কুদস এবং জুলফা ক্ষেপণাস্ত্র পরিবারের বিভিন্ন ভ্যারিয়েন্ট রয়েছে। ওপেন সোর্স রিপোর্টিং অনুযায়ী ইরানকে হুথিদের ক্ষেপণাস্ত্রের আর্মারি তৈরি করতে সাহায্য করেছে। 2016 সালে হুথিরা ইরানি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সংযুক্ত আরব আমিরাতের সৈন্য পরিবহন ক্যাটামারান HSV-2 সুইফট আঘাত করে। 2019 সালে মার্কিনরা আরব সাগরে একটি জাহাজ আটকায়, যা ইয়েমেনে ইরানি উৎপন্ন অস্ত্র পাচার করছিল। এর মধ্যে চীনা CA-002 অ্যান্টিশিপ ক্রুজ ক্ষেপণাস্ত্রের একটি সংস্করণ অন্তর্ভুক্ত ছিল। ইরান স্থানীয়ভাবে 120 কিলোমিটার পরিসীমার CA-2 উৎপাদন করছিল। ইরান এটিকে 200 কিলোমিটার পরিসীমার গাদা এবং 300 কিলোমিটার পরিসীমার গাদিয়ার উন্নত করেছিল। পরে হুথিরা দাবি করে যে তাদের CA-2, যার নাম আল মান্ডাব 2, 300 কিলোমিটার পরিসীমার। হুথিরা 2022 ও 2023 সালে 2টি অ্যান্টিশিপ সংস্করণ প্রকাশ করে, যা ইরানি 351 ক্ষেপণাস্ত্রের উপর ভিত্তি করে। মূল নকশার পরিসীমা অনুসারে উভয় সিস্টেমের কমপক্ষে 800 কিলোমিটার পরিসীমা থাকতে পারে।
এটি বিশ্বাস করা হয় ইরানীয় আইআরজিসি দ্বারা উন্নত 500 কিলোমিটার পরিসীমার জোহারের অ্যান্টিশিপ সংস্করণ। এই দুটি নকশা হুথিদের সবচেয়ে শক্তিশালী অ্যান্টিশিপ ক্ষেপণাস্ত্র। উভয়েরই যুদ্ধ শীর্ষের ওজন 300 কেজির বেশি। তিনটি ছোট অ্যান্টিশিপ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মধ্যে রয়েছে 140 কিলোমিটার পরিসীমার ফেল্লুন এবং বার আলামা। এগুলো ইরানি নকশা দার্শনিকতার সঙ্গে মিল রয়েছে। ইয়েমেনি যোদ্ধারা এছাড়াও একটি S-75 সারফেস 2 ইয়ার ক্ষেপণাস্ত্র উপস্থাপন করেছে। ক্ষেপণাস্ত্রটি সম্ভবত পূর্ব যুদ্ধ ইয়েমেনি সেনাবাহিনীর স্টক থেকে। S-75 সম্ভবত ইরানি গাইডেন্স কিট ব্যবহার করে অ্যান্টি শিপ রোলে পরিবর্তিত হয়েছে।